ডুবে ডুবে জল খাও। রুমে টেনে এনে দরজা লাগিয়ে জিনাত আপু কথাটা বলল। কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম আমি। পরপরে আব্বুর চেহারাটা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল আমার। জিনাত আপু এগিয়ে এসে গলার পেন্ডেন্টটা ধরে বলল, মাশাআল্লাহ, ভাইয়ের আমার চয়েস আছে বলতে হবে। আমি একটু সরে দাঁড়ালাম। মাথায় আব্বুর চিন্তা ঘুরপাক খাচ্ছে। উনি ওভাবে কেন বসেছিলেন? জিনাত আপু সামনে দাঁড়িয়ে বলল, শুদ্ধ শ্যামা পাখির মুখ শ্যামলা না হয়ে কালো হয়ে আছে কেন? আজ বুঝি অপেক্ষার রৌদ্র শেষ হয়ে কালো মেঘের প্রেমের বর্ষণ ছিল? এখানে কি ঘটেছে আপু? মানে শেহনাজ মঞ্জিলে আজ তোর আর শুদ্ধর ব্যাপারে নানুমণি সবাইকে সবটা বলেছে। আতকে উঠলাম আমি। সবটা? আংটি পরানো সহ রেজিস্ট্রির সবটাই সবাইকে বলে দিয়েছে দিদুন। তবে তো আব্বু প্রচণ্ডভাবে রেগে আছেন। আমি নিশ্চিত উনি চাননি বলেই এতদিন কোনো কথা হয়নি। আজ শুদ্ধ ভাইয়ের জন্য সবটা সামনে এসে গেল। তার উপর এই রেজিস্ট্রি বিষয়টা। এ নিয়ে আব্বু কোনোদিন ক্ষমা করবেন না শুদ্ধকে। আমি চিনি ওনাকে। এরপর কি হবে তবে? উফ, আর ভাবতে পারছি না। মাথা ফেটে যাচ্ছে যেন আমার। চুলগুলো উল্টো ধরে বেডে বসে পড়লাম। জিনাত আপু বলল, অমন করছিস কেন তুই ইঞ্চু? মানলাম আংটি পরানোর সময় কেউ তোর মতামত নেয়নি বলে তোর রাগ হয়েছিল। এটাই স্বাভাবিক। কিন্তু এখন তো সবটা বদলেছে ইঞ্চু। তুই তো জানিস শুদ্ধ কেমন পাগলের মতো ভালোবাসি তোকে। তাহলে এমন করছিস কেন? তুই চাস না এই সম্পর্কটা এগোক? অবিশ্বাসের পাহাড় নিয়ে ভ্রু কুচকে তাকালাম ওর দিকে। সম্পর্কটা এগোক মানে? এখন ওভাবে তাকিয়ে কি দেখছিস? শোন ইঞ্চু, এবার তোর মতামতের বাইরে কিছুই হবে না। আমরা সবাই আছি তোর সাথে। তুই যদি না চাস এই সম্পর্কটা সত্যি আর এগোবে না, তবে শুদ্ধকে জাস্ট মিনিটস সে সম্পর্ক এগোক মানে? লে, এই মেয়ে, তুই এই আংটি পরে আজাদ মেনশন যাবি? সবাই যখন সবটা জেনেই গেছে, তাই তোকে আর শুদ্ধকে ইসলামী রীতিনীতি মেনে অফিসিয়ালি বিয়ের বাঁধনে বেঁধে সেজো মামি তাদের ঘরের বৌমা করে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছে যত তাড়াতাড়ি সম্ভব। হয়তো নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীর পরপরই। এমনটাই কথা হয়েছে আজ শেহনাজ মঞ্জিলে। দিদুন সহ সবাই মত দিয়েছে তোদের বিয়েতে। মনের গহিনীর সুখ পায়রাগুলো যেন ডানা ঝাপটে উঠল। যা শুনলাম তা কি আদৌ সত্যি শুনলাম আমি? এটা সত্যিই ঘটবে আমার জীবনে? বিশ্বাস হচ্ছে না, কিছুতেই না। কাঁপা কাঁপা গলায় বললাম, এসব কি বলছো তুমি জিনাত আপু? ঠিকই বলছি আমি। এতক্ষণ তো এই আলোচনায় হচ্ছিল বাসায়। এত তাড়াতাড়ি এসব? বলতেই পারিস সেজো মামির তর্স হয়েছে না? কে জানে তার ছেলেটাও মনে মনে জ্বলছে পুড়ছে। কারণ নামের অপেক্ষা রোদ্দুরে একটাই ছেলে কিনা তাদের, তাই মাথা নিচু করে নিলাম। এত তাড়াতাড়ি এইভাবে সবটা হবে স্বপ্নেও অসম্ভব মনে হচ্ছিল। আব্বুর কথা মনে পড়ল আবারও। জিনাত আপু, আব্বু? ও কিছুটা থেমে গেল। জোর করে হেসে দিয়ে বলল, হ্যাঁ কি? ছোট মামাও তো রাজি। আরে বাবা, মেয়ের বাবার অনুমতি ছাড়া মেয়ের বিয়ে হবে কিভাবে? আর তাছাড়াও আংটি পরানোর সময় সেই তো প্রথম মত দিয়েছিল, তাই না? কিন্তু আপু? কোনো কিন্তু পারন্ত না। এখন শুধু তুই বল, বিয়েটা করবি নাকি তাহমিনার আম্মুকে বলে? আমি চোখ ছোট ছোট করে তাকালাম ওর দিকে। আপু শব্দ করে হেসে দিয়ে বলল, আজ বুঝলাম সেদিন কিভাবে তাহমিনার ওড়না ছিল, চুল নষ্ট হলো আর এই বাসায় কেন ঢুকতে পারেনি। মাথা আবারও নামিয়ে নিলাম আমি। আপু থুতনি উঁচু করে ধরে বলল, ও মা, এই যে লজ্জা পাচ্ছে। ইস, কি কিউট লাগছে তো কিঞ্চু। গাল দুটো অসম্ভব লাল হয়ে গেছে। মনে হচ্ছে সবেমাত্র কেউ তার হাফ ওয়াইফ ওরফে SWর গালে চুমো এঁটে দিয়ে গেছে। অবাক হয়ে তাকালাম ওর দিকে। ও জিভ কেটে কানে হাত দিয়ে বলল, সরি, অ্যাকচুয়ালি আমি আর ইমরোজ আগে থেকেই জানতাম শুদ্ধ তোকে পছন্দ করে, আর বাদবাকি কাজিন সমাজ শুদ্ধ তোকে আংটি পরানোর কথাটা জানতো। সেদিন ঈশান ভাইয়ের ওভাবে বলার পর দিদুন বলেছিল আমাদের তোদের বিষয়ে তোকে জানাতে বারণ করেছিল শুদ্ধ। এটাও বলেছিল বড়দের কাউকে না জানাতে। ও নাকি ওর মতো করে সবাইকে সবটা জানাবে, তাই চুপ ছিলাম। আসলে কি বলতো ইঞ্চু, শুদ্ধর ভালোবাসার ধরনটা একটু আলাদা। ও চেয়েছিল তোর চোখে ওর জন্য জ্যালাসি, ব্যস্ততা, কেয়ারিং এগুলো দেখতে। সকালবেলা শুধুমাত্র তোর ঘুমন্ত চেহারাটা দেখবে বলে আমায় তুলে দিয়ে দরজায় দাঁড় করিয়ে রাখত। বলতাম আমি, তোর SW অধিকার আছে ওর কাছে থাকার, ফুল প্রাইভেসি দেব। ও কি বলতো জানিস? শুধু হেসে বলতো, সবটা তোলা থাক। চলে যেত তোর এলোমেলো চুলগুলো কানে গুঁজে দিই। তোর একটুখানি ছোঁয়ায় ওর এক আকাশ সম আনন্দ বাস করে ইঞ্চু। তোর বইয়ের ভাজে রাখা চিরকুট, সেটা ওরই লেখা। প্রিয় আর তুমি সম্বোধনটা অতি কষ্টে নাকি লিখেছে বেচারা, তোকে একটু কনফিউজড করতে।
তোর গলায় লেগেছিল, এ কথাটা ওই বলেছিল আমাকে। কোনো গলা-টলা ধরে দৌড়াসনি তুই সেদিন। মন প্রাণ জুড়ে শীতল হাওয়া বয়ে গেল যেন। যে মানুষটা এতগুলো বছর পাগলের মতো ভালোবেসে এসেছে আমাকে, সত্যিই তবে তার ভালোবাসা পূর্ণতা পাবে? তার ভালোবাসা আমার নয়? তবে আমি কেন এতটা খুশি? কেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আত্মসমর্পণ করেছে আমার কাছে? এরই নাম কি কোনোভাবে ভালোবাসা? ওই বিয়ের কনে, দরজা খোল। কিছুটা চমকে উঠলাম। তামিম ভাইয়ার গলা। জিনাত আপু বলল, এসেছে, তুই আগে জলদি ফ্রেশ হয়ে আয়, তারপর দরজা খুলবো, নইলে এরা একবার শুরু করলে। অসহায়ভাবে তাকালাম ওর দিকে। ও একগাল হেসে বলল, দরজা তো খুলবই আমি বনু। যে মেয়ে শুদ্ধর পাগল করা ভালোবাসা সহ্য করতে পারবে, সে এই দু একটা পচানি সহ্য করতে পারবে না? এভাবে ভয় পাচ্ছে? ইন্টারেস্টিং। ফুস করে মুখ দিয়ে নিঃশ্বাস বের করলাম। ওয়াশরুমের গলার পেন্ডেন্টটা দেখেই শরীর জুড়ে শিহরণ। আয়নায় সত্যি শ্যামবর্ণের গালটা লাল দেখাচ্ছে। চেঞ্জ করে বাইরে আসতে চোখ কপালে আমার। দিদুন বেডে বসে, চারপাশে বাকি সবাই দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। তাপসী আপু বেডে বসতে বসতে বলল, দেখেছো ঈশান, সিফাতের বিয়ে খেতে এসে ইনসুর বিয়েটাও খাওয়া হয়ে যাবে। ব্যাপারটা দারুণ না? তুমি এক কাজ করো, ও বাসায় জানিয়ে দাও ঘর জামাই থাকছো তুমি। হাসি শুরু। রিফাত ভাইয়া বলল, তোর মনে একটুও দয়া মায়া নেই ইঞ্চু? এদিকে ইমরুজ ভাইয়া, তামিম ভাইয়া, আমি সবগুলো একটা প্রেম অবধি করতে পারলাম না, তুই শুদ্ধ কি সোজা বউ গিফট করছিস? ঈশান ভাইয়া বলল, অ্যাট লাস্ট শুদ্ধর SW হবে, হাফ ওয়াইফ টু ফুল ওয়াইফ। আমি চোখ বন্ধ করে হাত কষলে যাচ্ছি শুধু। কি বলবো, বলার কি আছে? প্রতিটা কথায় শুদ্ধর নাম শরীরে অদ্ভুত এক শিহরণ তুলে দিচ্ছে। ভেতরটা থেকে কেউ চেঁচিয়ে বলছে, এই নামে রোদ্দুরে তুই পড়তে শুরু করলি আজ থেকে ইঞ্চু। প্রতিবার এই নামের সাথে নিজের ভেতরের তোলপাড় নিয়ে আজীবন বাঁচতে হবে তোকে, আজীবন। ইমরোজ ভাইয়া বলে উঠল, এরপর থেকে শেহনাজ মঞ্জিল আসলে শুদ্ধ আর আমার সাথে ঘুমাবে না। আর আমাদের কাউকে সময় দেবে না। এবার আমার মন চাচ্ছে এখন মাটির নিচে ঢুকে যাই। তারও হরে রুম থেকে বেরোনোর জন্য পা বাড়াতে দিদুন বলল, মনে আছে তো ইঞ্চু, তোর বাসর ঘরে আমি বেডে থাকবো, আর তুই খাটের তলায় থাকবি কিন্তু। না, আর সম্ভব না। দৌড় লাগালাম আমি, কিন্তু দরজাতেই আটকে গেলাম। আব্বু দাঁড়িয়ে, নিজেকে সামলে মুখে হাসি টানলাম। ততক্ষণে রুমের ভেতরে সবাইও হাসাহাসি থামিয়েছে। আব্বুর হাত ধরে বললাম, ভেতরে আসুন না, কথা ছিল তোমার সাথে। আমি ভেতরে সবার দিকে তাকালাম। সবাই উঠে যেতে উদ্যত হলে দিদুন বলল, বলতে পারো ইয়াদ, এখানে সবাই পরিবারের সদস্যই তো, আর তাছাড়া সবাই কত আনন্দ করছে দেখছই, এখন বলাটা জরুরি? আব্বু একটা শ্বাস ফেলে বললেন, তোমরা আড্ডা দাও। আমি হাত ধরে ভেতরে নিয়ে আসলাম তাকে। সবাই কিছুটা জড়সড় হয়ে বসলো। দিদুন আর জিনাত আপু অবশ্য স্বাভাবিক। আমি সবার দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমরা এসো। সবাই উঠে যেতে লাগলো। দিদুনও দাঁড়িয়ে এক পলক আব্বুর দিকে তাকিয়ে বেরিয়ে গেল। আমি আব্বুর বুকে মাথা রেখে বললাম, এবার বলুন কি বলবেন? আব্বু কিছুক্ষণ চুপ থেকে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোর ভালো চাই আমি ইঞ্চু, আমি জানি। উনি চুপ রইলেন। আবারও বললেন, কি বলতে এসেছিলেন আপনি? মারে, তোকে খুব ভালোবাসি আমি। বিশ্বাস কর, কোনোদিনও তোর জন্য এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে তোর কোনো ক্ষতি হয়। এতক্ষণে বুঝলাম, 2 বছর আগে আংটি পরানোর পর যে অভিমানটা দেখিয়েছিলাম, বিয়ে নিয়েও তেমনটা করব এমন ভয় পাচ্ছেন আব্বু। তাকে আরেকটু জড়িয়ে ধরে বললাম, এটাও আমি জানি, আর তাই আই প্রমিস আজীবন আপনার সব মতামতকে সম্মান করব আমি। উনি মাথা চুমু খেলেন আমার। হাসি ফুটল মুখে, কিন্তু একটা ছোট প্রশ্ন এতদিনে। প্রথমবারের মতো মন মস্তিষ্কে জ্যাম লাগিয়ে দিচ্ছে। এত সুখ কোথায় রাখবো আমি? অনেক হয়েছি, অনেক হয়েছে, এবার সব বেরো এ রুম থেকে। আমার বউর সাথে আমারও কিছু কথা আছে গাইজ, কুছ তো রহম করো। শুদ্ধর গলা শুনে শ্বাস থেমে গেল আমার। অনুভূতি শূন্য হয়ে মাথা তুলে দরজায় তাকালাম। সে হাতের ঘড়িটা লাগাতে আর হুইস্টলিং করতে ব্যস্ত। আব্বুর দিকে মাথা তুলে তাকিয়ে দেখলাম সেও শুদ্ধর দিকেই তাকিয়ে। বিবেকবোধ জাগ্রত হয়ে কটাক্ষ করে বলে উঠল, এর পাগলামিগুলোতে সত্যি তুইও পাগল হয়ে যাবে ইঞ্চু, মিলিয়ে নিস। বিয়ের পর আজাদ মেনশন না, পাবনা মেন্টাল হসপিটালে তোদের দুটো সংসার হবে। শোনা যাবে এসব পাগলামির জন্য তোদের 2 পরিবার পাগল হতে বসেছে। আর একসময় হেডলাইনে খবর আসবে চিকিৎসাধীন 2 পাগল মিলে হাসপাতালের চিকিৎসক সহ সুস্থ লোকজনদেরও পাগল করে দিয়ে পালিয়েছে। তাদের লক্ষ্য এখন পুরো বাংলাদেশ। হোয়াট এ লাভ স্টোরি। তালিয়া বেলকুনিতে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে শুদ্ধর দিকে, আর সেই লোকটা রেলিংয়ে ঠেকানো মইটাতে কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে। বেলকুনিতে গ্রিল নেই, শুধু উঁচু করে রেলিং দেওয়া, তার সাথে অ্যাটাচড করে ফুলের টব রাখার জন্য কিছুটা গ্রিল লাগানো। ইরাম কয়েকটা ফুল গাছ লাগিয়েছে ওতে। সেই গাছের ফুলগুলো ধরছেন আর এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করছেন।
শুদ্ধ। বেশ কিছুটা সময় পর উনি মুখ খুললেন, আমার দিকে না তাকিয়ে বললেন, মানে সকাল সকাল অমন লোক দিচ্ছিস কেন? ঠিক কী লোক দেব? দেওয়ার মতো কি মুখটা রেখেছেন আপনি আমার? আমি কি দেখেছিলাম তখন? ছোটো কাকু ওখানে ছিল। আমি মুখ ভিঞ্চিয়ে বললাম, তা দেখবেন কেন? জাহাপনা তখন তার বিখ্যাত ঘড়ি পরতে আর হুইস্টলিং করতে ব্যস্ত ছিলেন যে। উনি তাকালেন আমার দিকে, গাল ফুলিয়ে বলেন, ভুল হয়ে গেছে, আর হবে না। ওই চেহারায় বাচ্চামে দেখে হাসি সংবরণ করলাম অতি কষ্টে। বিরক্তি দেখিয়ে অন্যদিকে তাকালাম। কাল রাতে আব্বুকে দেখে কেস খেয়েছে এমন একটা লোক দিল। পরক্ষণেই মোবাইলটা কানে ধরে, আসছি ইমরোজ বলেই সে ভোঁদোর। পাশের রুম থেকে ইমরোজ ভাই নাকি কল করেছে তাকে। ঝুলে রইলাম বেচারি আমি। আব্বুর দিকে তাকাইনি আর। পাথর হয়ে নিজ দিক দাঁড়িয়েছিলাম। আব্বু মাথায় হাত বুলিয়ে, অনেক রাত হয়েছে, ঘুমো বলে চলে গেলেন। দরজা লক করে জোরে জোরে শ্বাস নিলাম কতক্ষণ, যেন কেউ গলা টিপে ধরে রেখেছিল আমাকে। ঘুমিয়ে গেছি কখন জানিই না। সকালে উঠে নামাজটা সেরে সবে বেলকনিতে দাঁড়িয়েছি, ভূতের মতো কোত্থেকে মই পড়ল সামনের রেলিংয়ে। আবছালোতে দেখলাম শুদ্ধ উঠে আসছেন মই বেয়ে। ব্যাস হয়ে গেল। রাতে আব্বু শোনায়নি তো সকাল সকাল মই বেয়ে এসেছে আমার ঝাড়ি শুনতে। শুদ্ধ আদরে গলাতে বললেন, এখন তো তাকা আমার দিকে ভালো করে। তার দিক ঘুরে বুকে হাত গুজে বললাম, কথা বলার সময় চারপাশে তাকিয়ে দেখে কথা বলা যায় না? একবার বলতে শুরু করলে হুঁশ থাকে না। বললাম তো ভুল হয়ে গেছে। তখন আপনি আমাকে ওই নামে ডাকলেন কেন? কোন নামে? ওই যে ওই নামে। কোন নামের কথা বলছিস তুই সিয়া? কিছু না, নেমে যান, রুমে যান, কেউ দেখলে ঝামেলা হবে। উনি বড়সড় হাসি দিয়ে বারান্দায় উঠে এলেন, যেন আসার অনুমতি দিলাম তাকে আরও। আরে কর, চুপ, ওরা উঠে যাবে। হোয়াট? এখানে কেন? কাল রাতে আমার নাক কান কেটে শান্তি হয়নি, এখন ইরাম জেনাত আপু দেখলে কি হবে? এখন সেই কালকের অতীত টেনে বর্তমানকে নষ্ট করছিস কেন বলতো সিয়া? দেখ না, এখনই সূর্য উঠবে পূব আকাশে, সেই কালকের অতীত আপনার কোনো ধারণা আছে তখন? উফ, তোর বাপ মেয়েতে মিলে আমার মুড খারাপ করার পিএইচডি করে রেখেছিস মনে হয়। রাতে ভাবলাম একটু কথা বলবো, শ্বশুর হাজির। এখন একটু কথা বলবো, শ্বশুরের মেয়ের মুখ থেকে শ্বশুরের নামই সরছিই না। কপালই খারাপ আমার। দেখুন, আপনি আমার আব্বুকে ওভাবে বলতে পারেন না। জানি তো, লাগে তোর। যাই হোক, শ্বশুরটা রাগ করেছে শিয়া। চায়নি এত তাড়াতাড়ি তোকে আংটি পরানোর বিষয়টা সবার সামনে আসুক। চায়নি এত তাড়াতাড়ি তোর বিয়েটা হোক। বুঝেছেন তবে? তাহলে এত তাড়াহুড়োই বা কেন করছেন? আমি তো আর উনি হুট করেই আমার ঘাড়ের চুল মুঠো করে ধরলেন। চোখ বন্ধ করে নিলাম আমি। উনি আমার কানের কাছে মুখ এনে দাঁত চেপে বললেন, আজ যা বলতে যাচ্ছিলে তা আরেকদিন বললে। আই স্যার, আমি কি করব জানি না। একটু বলি উনি ছেড়ে দিলেন চুলগুলো। চোখ মিলে তাকালাম তার দিকে। অন্যদিকে তাকিয়ে উনি নিজের উপরে রাগ হলো। সকাল সকাল রাগিয়ে দিলাম লোকটাকে। এক পায়ে গিয়ে বললাম, সরাসরি বউ বলে ডেকেছিলেন কেন রাতে? উনি আমার দিকে ঘুরলেন। মাথা নিচু করে রইলাম। শুদ্ধ বলেন, বউ হস তুই আমার। আর কি বলবো? সবাই তো। আব্বু যদি কিছু বলতো, আমিও রেজিস্ট্রি পেপার দেখিয়ে দিতাম। তখন তো পালিয়ে গেলেন। ইট ওয়াজ এ ফর্মালিটি। শ্বশুর মশাইকে দেখালাম, লজ্জা পেয়েছি। আদারওয়াইজ বলে দিতে পারবো তুই সত্যিই আমার বউ। ওইটুক সাহস রাখে এই শুদ্ধ। বেশি সাহস দেখাতে গেলে বের করে দেবে আপনাকে শেহনাজ মঞ্জিল থেকে। বউ নিয়ে নাচতে নাচতে চলে যাব। যদি রাগ করে বউটাকে না দেয়, তুলে নিয়ে যাব। কোনো কথা হবে না। মাথা তুলে তাকালাম তার দিকে আমি। সূর্য উঠেছে। রোদ্দুর গাছের ডালপালাগুলোর ফাঁক ফোকর দিয়ে উকিয়ে দিচ্ছে। শুদ্ধর মুখের কিছু অংশ পড়েছে, আর সে বাঁকা হাসছে। উনি আমার কপালের চুলগুলো কানে গুজে দিয়ে বললেন, তোর জন্য সব করতে পারি, সব। চোখ নামিয়ে নিলাম আবারও। শুদ্ধ চিন্তার ভাব নিয়ে বললেন, আচ্ছা সিয়া, তোর আব্বুটা রাগ কমে কি করে বলতো? তুই তো বেশি চিনিস তাকে, বল না। তার রাগ নিয়ে পড়লেন যে? ওইটাই তো, তোর আব্বু একটু রেগে আমার উপর। মনে হলো এ নিয়ে তুইও কিছুটা ডিস্টার্ব, তাই ভাবছি দেখি একটু ট্রাই মেরে কি হয়। ঠিক বলেছেন, আব্বুর রাগ না মিটলে আমিও কিন্তু আপনার উপর উনি ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিলেন আমাকে। ফিসফিসিয়ে বললেন, 2 বছর তোর যে অভিমানটা ছিল তাই করে করে খেয়েছে আমাকে। রাগের এতটুকু জায়গা রাখবো না আমি সিয়া। আর বলেছি তো, তুই আমার। সাময়িক অভিমান করলেও তুই তো আমাকেই ভালোবাসিস, আর তাই তোকে আমারই হতে হবে। আমি ঠিক নিজের করে নেব তোকে, বাই হুক আর বাই ক্রুক। ওনার হাত সরিয়ে পিছিয়ে দাঁড়িয়ে বললাম, থ্রেট দিচ্ছেন? উনি একটু এগিয়ে বললেন, থ্রেট না, একদমই না। কজ অলরেডি তুই আমার। আলাদাভাবে ধমকি? নট নিডেড।
হুম। লাফিয়ে সরে দাঁড়ালাম। জেনাত আপু দাঁড়িয়ে মিটিমিটিয়ে হাসছে। আমি ওড়না আঙুলে পেঁচাতে লাগলাম। আপু এগিয়ে এসে বলল, শুদ্ধ, ইঞ্চু তো বরাবরই বোকা। তুই এমনটা করলি কেন? রুমের দরজাটা দিয়ে আসতি প্রতিদিনের মতো। আমি তো তোর সাইডেই। আচ্ছা মইবে এলি তো এলি, রুমের দিকে তো তাকাবি একবার। আমি তো দরজা লাগাইনি বাইরে যাওয়ার সময়, যদি অন্য কেউ ঢুকে পড়তো। আর তো আর ইরুটা বেরিয়ে বসে। আমি বড় বড় চোখ করে বেডের দিকে তাকালাম। ইরাম তৎক্ষণাৎ আমি কিছু দেখিনি বলে মাথার উপর অব্দি চাদর টেনে টান হয়ে শুয়ে পড়ল। চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। শুদ্ধকে দেখলাম, ভাবলেই সিনভাবে হাসছেন। জিনাত আপু বলল, কোন দিক দিয়ে বেরোবি শুদ্ধ? উনি লাফিয়ে মই নেমে যেতে যেতে বললেন, মই বেয়ে বেলকুনিতে উঠে প্রেম করার মজাটাই আলাদা। জিনাত আপু, আসছি। তবদা মেরে দাঁড়িয়ে রইলাম। জিনাত আপু চুল টেনে দিয়ে বলল, বেকিবের মতো দাঁড়িয়ে কি ভাবছিস? তোর সব কথার একটাই কথা, তুই অনেক লাকি ইঞ্চু। যদিও জন্মান্তর বিশ্বাস করি না, কিন্তু লোকে বলে না, জীবনের কিছু কিছু প্রাপ্তি কয়েক জন্ম তপস্যার ফল। তোর জীবনে সেরকম প্রাপ্তি হলো শুদ্ধ নামক ভালোবাসা। ওর মতন একজন প্রেমিক পুরুষ ওর মতো উঠবি, যা সবার কপালে জোটে না। অনেক সৌভাগ্যবতী তুই, অনেক। আপু চলে গেল। কানে বাজতে লাগলো ওর বলা কথাগুলো। শুদ্ধর মতো ভালোবাসা, শুদ্ধর ভালোবাসা, সবটাও আমার। হ্যাঁ, লাকি আমি, সত্যি তাকে পেয়ে ধন্য আমার জীবন। ডাইনিংয়ে সবাই খেতে বসেছে। লেট লতিফ হিসেবে সিফাত ভাইয়া আর ইরাম শাস্তি ভোগ করছে। ইরাম কিচেন থেকে খাবার টেবিলে সার্ভ করছে। সিরাত ভাইয়া গাল ফুলিয়ে কি লাগবে আর একটু দেই বলে সবাইকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। সবাই যার যার মতো ওদেরকে নিয়ে মজা নিচ্ছে আর সীমাভাবী মুখ লুকিয়ে হাসছে। দিদুন বলে উঠল, সিফাত সীমার একটু বাইরে বেরোনো প্রয়োজন। কি বলো সবাই? আমরা সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ বলে সায় দিলাম। আম্মু বলল, কিন্তু মা, মাঝখানে আর মাত্র 3 দিনই তো আছে, এর মধ্যে ওরা বেরোবে। মেজো মাও বলল, হ্যাঁ তাই তো মা, বাড়ির ছেলে বউকে ছাড়া ওদের দাদু ভাইয়ের। দিদুন মেজো মাকে থামিয়ে দিয়ে বলল, তা কখন বললাম ওদের ছাড়া? ওরাও থাকবে তো। মেজো কাকু বললেন, মা এখন বেরোনোর দরকার নেই ওদের, সবটা ভালো ভালো মিটে যাক, তারপর না হয়। এবার সেজো কাকু বললেন, তারপর পরে শেওনাজ মঞ্জিলে আরেকটা বিয়ে, আজাদ মেনশনের সবচেয়ে বড় অনুষ্ঠান। সেটা কেন ভুলে যাচ্ছেন ভাই? আপনাদের সবাইকে তো দুদিকটাই সামলাতে হবে, তাই না? খাওয়া বাদ আমার। ডান হাত টেবিলের উপরেই, বা হাতে জামা খামচে ধরেছি। আরও চোখে একবার শুদ্ধর দিকে তাকাতে যাব, পাশে বসে তাপসী আপুর হাসিটা দেখে আর হলো না। চোখ আব্বুর দিকে আমার। সে শক্তভাবে বসে, তবে স্বাভাবিক গলায় সিফাত ভাইয়াকে ডাল না দিতে মানা করছেন। দিদুন বলল, ওদের বেরোনো বলতে একটা ফ্যামিলি ট্রিপ বুঝিয়েছি আমি। সিফাতের নানুবাড়ি তো কাছেই, 2 ঘন্টার পথ। একটু গ্রাম এলাকা আছে, বাচ্চারা সবাই মিলে ওখান থেকে ঘুরে আসুক 2 দিনের জন্য। সাথে তোমরা বড়রাও চলে যাও কেউ কেউ। বলে আপু ভাইয়ারা উল্লাস শুরু করে দিল। আমিও স্বাভাবিক হলাম কিছুটা। সিফাত ভাইয়ের নানুবাড়ি গিয়েছিলাম একবার। গ্রাম বাংলার মধ্যেই পড়ে জায়গাটা, অনেক সুন্দর। ওখানকার সবাই বেশ ভালোবাসে আমাকে। আব্বু খেতে খেতে গম্ভীরভাবে বলল, সবাই চলে যাক, ইনশিয়া যাবে না। সবাই খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকালো। আমিও কিঞ্চিত অবাক হলাম। জিনাত আপু বলল, কি বলছেন ছোট মামা, সবাই যাবে? আর বড় কাকু এতক্ষণে কথা বললেন, কেন ইয়াদ যাবে না কেন? বাচ্চা মেয়ে সবাই একসাথে মজা করবে, ও কেন যাবে না তবে? আব্বু চুপই ছিলেন। দিদুন ভারী গলায় বলল, ইনশু গেলে কি সমস্যা ইয়াদ? আব্বু তার দিকে তাকালেন। স্বাভাবিকভাবে বললেন, মা ওর পড়াশোনার কথাটাও তো ভাবতে হবে, তাই না? এমনি তো সিফাতের বিয়েটা নিয়ে ওর স্টাডি অনেকটাই হ্যাম্পার হয়েছে। এতগুলো দিন পড়াশোনা একদমই ঠিকমতো হয়নি ওর। এখন 2 দিন বাসায় থেকে কিছুটা পড়াশোনা করুক। জানতাম অবশ্যই কোনো কারণ আছে তার আমাকে যেতে দিতে না চাওয়ার। মুচকি হেসে খেতে লাগলাম আমি। সে বলে দিয়েছে যাব না। শুদ্ধর কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল হঠাৎই। হয়তো সে চেয়েছিল আমিও যাই তাদের সাথে, তার সাথে, তবুও খারাপ লাগাটা প্রকাশ করলাম না। দিদুন আবারও বলল, পড়াশোনা তো বাদ দিতে বলছি না। যেখানে সবাই দিদুনকে শেষ করতে না দিয়ে শুদ্ধ বলে উঠলেন, সিয়া থাকুক, যেতে হবে না ওর। সবাই বিস্ময়ে তার দিকে তাকালো এবারে। আমিও। সে খাওয়ায় পূর্ণ মনোযোগ রেখে স্বাভাবিক গলায় বলল, ছোট কাকু ঠিকই বলেছে, সিয়া বাসার বাইরে নাই যাক। ওর এখন পড়ায় কনসেন্ট্রেট করাটাই বেশি দরকার। হাসি ফুটল মুখে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ দুটোর মতের এতটা মিল, এর থেকে বড় কিছু আর কি হতে পারে? তকদির তার ভালো ভালো দিকগুলো সবটা আমার জীবনে বর্ষিত করেছে। নিজের উপর নিজেরই হিংসে হচ্ছে এখন আমার। জানি ভালোবাসো, জানি মনে মনে আমাকেই ডেকে চলেছ অনবরত। জানি একলা অবসরে আমার অনুপস্থিতিতে আমাকেই অনুভবের চেষ্টা করো। জানি, সবটাই জানি। আর তাই এবার শুধু তোমাকে জানানোর পালা।
তোমার এই সুপ্ত অনুভূতিগুলোকে প্রকাশ্যে আনার পালা। তৈরি থেকেও। ইতি শুধু তোমারই ইমরোজ। ইমরোজ? জিনাত আপুর চিরকুটটা পড়া শেষ হতেই তাপসী আপু চরম অবিশ্বাসের সুরে বলে উঠল, বাকি সবও কম বিস্মিত হয়নি ঘটনায়। এতক্ষণ অবধি তো লজ্জায় নুয়েছিলাম এটা ভেবে নিশ্চিত সেদিনের মতো শুদ্ধই লিখেছে এই চিরকুট। ওটা জিনাত আপু পেয়েছে ইমরোজ ভাইয়ের রুমের জানালার বাইরে। যেহেতু শুদ্ধ ওখানে যায়, তাই এটা শুদ্ধর ভেবে ওরা আমাকে এক প্রকার দাঁড় করিয়ে পড়ে শোনাচ্ছিল। কিন্তু না, এতে তো ইমরোজ ভাইয়ের নাম লেখা। বাঁকা হেসে বললাম, তাপসী আপু, তোমার ভাই ফেসেছে। খুব তো সিঙ্গেল সোসাইটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজে। এবার কি হলো? তাপসী আপু খিচে উঠে বলল, তুই চুপ থাক। ওর মতো আহাম্মককে কেউ ভালোবাসত না। জিনাত, দে তো, আমিও দেখি কার হ্যান্ড রাইটিং ওটা। আপু কেড়ে নিয়ে দেখলো চিঠিটা, চুপ মেরে গেল। তারপরে সত্যি ওটা ইমরোজ ভাইয়ের হাতের লেখা। অসহায়ের মতো বলল, হায় রে, কোন মেয়ের যে কপাল পড়ল। সবাই জোরে হেসে দিলাম। সীমা ভাবি মিনমিনিয়ে গলায় বলল, ওভাবে কেন বলছেন আপু? মেয়েটা কে খোঁজ লাগান, একসাথে বাসার সবগুলোকে বিয়ে দিয়ে দেওয়া যাবে। বিয়ের কথা শুনে আবারও চুপসে গেলাম। ইরাম লাফিয়ে উঠে বলল, ঠিক বলেছ ভাবি, খোঁজ লাগাতে হবে। জিনাত আপু বলল, তাহলে দের কিস বাত কি, চলো গার্লস, মিশন ইমরোজ গার্লফ্রেন্ড। চলো। বলেই এক্সাইটমেন্ট নিয়ে পা বাড়াতে যাচ্ছিলাম। ইমরোজ ভাইয়ের গফ তল্লাশি হবে আজ। কিন্তু পরপরই মনে পড়লো রুমটাতে শুদ্ধও থাকেন, মাঝে মধ্যে যদি এখানে ওখানে থাকেন। তবে সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। তাপসী আপু ঠোঁট টিপে হেসে ব্যস্ততা দেখিয়ে বলল, কি হলো ইঞ্চু, চল যাই। ইমরোজের রুম সার্চ করতে হবে তো। ইয়ে মানে তো তোমরা যাও, আমি সবে গোসল করেছি তো, চুল শুকাবো হেয়ার ড্রায়ারে, পরে আসছি, যাও তোমরা। তা আর হচ্ছে না বাছাধন, ইমরোজ বাইরে গেছে। এই সুযোগ সবাই মিলে হাত লাগালে সোজা হবে ব্যাপারটা। কিন্তু জিনাত আপু হাঁক ছেড়ে বলল, ইরু, গিয়ে দেখ তো শুদ্ধ আবার ওই রুমে কিনা। ও থাকলে তো আর সম্ভব না। আগে তুই দেখে আয় ও রুমে আছে নাকি নেই। ইরাম দৌড় লাগালো। আমি শ্বাস নিলাম। ইরাম একটু পরেই ফিরে এসে বলল, পুরো মাঠ ফাঁকা গাইজ, শুধু গোল দিব, চলো চলো। জিনাত আপু টানতে টানতে নিয়ে আসলো আমাকে। পেছনে তাপসী আপু, সীমা ভাবি, ইরাম ওরা রুমে ঢুকে পড়লো হুড়মুড়িয়ে। আর আমি দরজার কাছে এসে উকি ঝুঁকি দিলাম। না, কেউ নেই। নিশ্চিন্তে এটা ওটাতে খোঁজাখুঁজি শুরু করলাম। ওরাও ঘর উল্টো পাল্টে দিচ্ছে একদম। বিছানার চাদর, ওয়ার্ডরোবের উপরের দিকটা কিছুই ঠিক নেই। টেবিলের বই খাতাগুলো আমি আর তাপসী আপু ছড়িয়ে ছিটিয়ে দেখছি। না, কিছুই নেই। টেবিল ছেড়ে আলমারির দিকে যাব, হুট করে ওয়াশরুমের দরজা খুলে কেউ সামনে দাঁড়ালো আমার। মাথা মুখ সহ সারা গা ভর্তি সাবানের ফেনা লেগে থাকা মানুষটাকে দেখে ভূত দেখার মতো চোখ খিচে বন্ধ করে নিলাম। নিজের কানে হাত দিয়ে বলে চেঁচিয়ে উঠেছি। মেয়েরা সবাই আটকে গেছে। চেঁচানো শেষে চোখ পিটপিট করে খুললাম আমি। মানুষটা চোখ আর কপালে সাবান সরিয়ে বিরক্তি নিয়ে বলল, হোয়াট, ভূত দেখেছিস নাকি? রুমে ডাকাত পড়েছে? চেঁচানোর কথা তো আমার, তুই চেঁচাচ্ছিস কেন? শুদ্ধ? আমি আপাদমস্তক তাকালাম তার দিকে। আধো ভেজা 3/4 প্যান্ট, সাদা চিকন হাতা স্লিভস, গেঞ্জি গায়ে। সে এই ওয়াশরুমে কেন? অর্ধনগ্ন হয়ে এভাবে বাইরে বেরিয়েছে কেন? প্রশ্নগুলো মস্তিষ্ক পেরিয়ে গেল। চোখ আবারও তার সারা গায়ে লেগে থাকা ফেনাকে তাক করল। ফিক করে হেসে দিলাম আমি। ভাবি আপুরাও হাসছে শব্দ করে। ওদের হাসির আওয়াজ শুনে আমি আরও জোরে পেট ধরে হাসতে লাগলাম। শুদ্ধ বললেন, হাসছিস কেন এভাবে? হাসছিস কেন বলবি তো? এভাবে হাসতে থাকলে অঘটন ঘটিয়ে ফেলবো আমি সিয়া। আমি চুপ করে গেলাম। সরে দাঁড়িয়েছি অনেকটাই। আপুরা তখনও হাসছে। এখান থেকে কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। যেই না দৌড় লাগাতে যাব, শুদ্ধ আমার হাত ধরে ফেললেন। অসহায়ভাবে তার দিকে তাকিয়ে হাত মোচড়াতে লাগলাম আমি। উনি আমার চাউনিকে এতটুকু পাত্তা না দিয়ে আপুদের দিকে তাকিয়ে বলেন, হলোটা কি তোমাদের? এভাবে হাসতে রুমে এসেছ? তাপসী আপু হাসতে হাসতেই বলল, আগে তুই বল, তুই ইমরোজের ওয়াশরুমে কেন? আর গোসল শেষ না করে এভাবে গা ভর্তি সাবানের ফেনা নিয়ে বেরিয়েলি কেন? আমার রুমের শাওয়ারের প্রবলেম হয়েছে, তাই এখানে এসেছি। আর ওয়াশরুম থেকে ঠুকঠাক আওয়াজ পেলাম, ভাবলাম চোর ডাকাত এসেছে রুমে, তাই আর দেরি করিনি। জিনাত আপু হাসতে হাসতে ইরামের মাথায় চড় মেরে বলল, এই দেখে গিয়েছিস তুই, শুদ্ধ এ রুমে নেই। ও মাথায় হাত বুলিয়ে কাঁদো কাঁদো ভাবে বলল, রুমে তো ছিলই না, বেরোলো তো ওয়াশরুম থেকে। শুদ্ধ মুখ খুলে নেবার বললেন, হয়েছে থাক, দোষ করেছ, শাস্তি ভোগ করো। সীমা ভাবি বলল, আমাদের শাস্তি দেবেন ভাইয়া? না না, তা কেন আমার সুইট নতুন ভাবি, কোনো শাস্তি নেই তোমাদের। দম নিলাম। হাত ছাড়লেই বাঁচে এবার। শুদ্ধ আমার দিকে তাকিয়ে একটা টেডি স্মেল দিয়ে বললেন, শাস্তি তো এটাকে দেব, তোমরা উল্টো পাশ ঘোরো।
চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। ওরা চটপট উল্টো দিকে ঘুরল। ইরামকে জিনাত আপু ধরে রেখেছে, শুধু এক টানে তার কাছে টেনে নিলেন আমাকে। উনি আমার 2 হাতের কবজি ধরে রেখেছেন 2 হাতে। মাথা নিচু করে চোখ বন্ধ করে নিলাম আমি। কানে গোজা চুলগুলো ছাড়িয়ে উনি ফিসফিসিয়ে বললেন, এইভাবে ভেজা চুল নিয়ে আমার সামনে না আসলেও পারতি। কেঁপে উঠলাম। উনি মুখটা একদম আমার কানের কাছে এনে বললেন, রুমটার দশা দেখেছিস? তোর হাসিতে এর চেয়ে বড়সড় তাণ্ডব বয়ে গেছে মন জুড়ে আমার। শ্বাস দ্রুত চলতে লাগলো। ঢিপঢাপ ঢিপঢাপ শব্দটার তীব্রতা বেড়েছে। শুধু তার চোখে মুখে লেগে থাকা সাবানের ফেনা ছাড়িয়ে আমার গালে ছুঁয়ে বললেন, শ্বাস। এটুক বলে আমাকে ছেড়ে দিয়ে সরিয়ে দাঁড়ালেন উনি। আপুরা পিছন ফিরেছে। গালে হাত ছুঁয়ে ফেনা দেখে রাগ উঠল আমার। এক পলক সবার দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে দিলাম। শুদ্ধর দিকে তাকিয়ে মাটিতে পা ছড়ে হনহনিয়ে বেরিয়ে এলাম রুম থেকে। আসার সময় সবগুলোর অট্টহাসি কানে বাজল শুধু। রাগ নিয়ে গাল ডলতে ডলতে ড্রয়িং রুমে আসলাম। আম্মু ডাক লাগিয়ে বলল, তোকে নিয়ে আমি পাগল হয়ে যাব। কি করলাম আবার? দেখো বেহুদা দোষারোপ করবা না। সকাল থেকে কারো কোনো কাজ বিগড়ায়নি আমি আজ। গোসলটাও ঠিকমতো করতে পারো না। এখনও হাতে সাবান লেগে আছে দেখো, কবজিতে সাবানের ফেনা। ওটা মুছে গাল ফুলিয়ে সোফায় বসলাম। তখনই কলিং বেলটা বেজে উঠল। আম্মু নজর তাক করেই আছে। দরজাটা খোলেনসু। চরম বিরক্তি নিয়ে গেলাম দরজা খুলতে। বাড়ির ব্যক্তিকে দেখে অবাকই হলাম। সিবাত ভাইয়ের বড় মামার আগমন। কাজের জন্য যে বিয়েতে আসেনি সে আজ এ বাসায় কেন? 2 হাত দুটো মিষ্টির হাড়ি নিয়ে ঠোঁটে ইয়া বড় হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন উনি। আমাকে দেখে আরও বড় করে হাসলেন। আমিও হেসে সালাম দিয়ে দরজা থেকে সরে দাঁড়ালাম। উনি সালামের উত্তর নিয়ে ভেতরে ঢুকলেন। হাড়ি দুটো হাতে দিয়ে বললেন, কেমন আছো ইনসিয়া? কত বড় হয়ে গেছো তুমি। সেই কবে দেখেছিলাম তোমাকে। সিফাতের বিয়েতে ধানের কারবারের জন্য আসতে পারলাম না। তোমার মামি এসে দেখে গিয়ে আমাকে বলল তোমার কথা। আমাদের কথা মনে পড়ে না বুঝি তোমার? যাও না কেন? শুনলাম তোমার নাকি আংটি বদল হয়ে গেছে সেজু ভাইয়ের ছেলে শুদ্ধের সাথে নাকি? ও ছেলেটাকে তো এখনও দেখলাম না, কোথায় সে? উনি একদমই এতগুলো কথা বলে ফেলেছেন যে ঠিক কোনটার উত্তর দেব বুঝে উঠতে পারলাম না। এভাবে আমার কাছে এসেই শুদ্ধর কথা জিজ্ঞাসা করছে, ইতস্তত লাগছে প্রচণ্ড। কথা ঘোরাতে জোর করে হেসে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রেখেছি। বোঝই তো, একবার কাজে লাগলে সময় করে উঠতে পারি না। আমাদের তো আবার সবাই বেরিয়ে এলো এর মধ্যে। মামা সবার সাথে কুশল বিনিময় করলেন। এখন কথা চলছে তাদের বাড়িতে যাওয়া নিয়ে। তাদের ওখানে এখন নাকি নতুন ধান ঘরে তোলার পর পার্বণ চলছে। অনুষ্ঠানের আমেজ সবখানে। তাই সবাইকে নিয়ে যেতে এসেছেন উনি। এমনিতেও সবাই তো যেতই। উনি আসাতে আরও খুশি হয়ে গেল সবাই। মেজমা এসে বলল, জানো বড় ভাই, ইয়াদ ভাই বলেছে ইনসিয়াকে যেতে দেবে না তোমাদের বাড়ি। মামা বললেন, তাই নাকি? তা কেন? আমি মাঝখান থেকে বললাম, যেতে দেবে না কখন বলল মেজমা? বলছে তো আমার পড়াশোনার কথা। তুমি তো জানোই আমার। থাক, আর বলতে হবে না। কোথায় ছোট ভাইজান? আমি কথা বলবো তার সাথে। সবাইকে নিয়ে যেতে আসলাম। তুমি যাবে না? তোমার মামি পই পই করে বলে দিয়েছে সীমা আর ইনসিয়া সহ সবাইকে মাথায় করে নিয়ে এসো। বজ্জাত রিফা সিফাত দুটো না আসলেও চলবে। আমি ফিক করে হেসে দিলাম। সিফাত ভাইয়া মুখ কালো করে বলল, সীমাটা কি আকাশ থেকে টপকেছে? এ বজ্জাত সিফাত না থাকলে সীমা কোত্থেকে পেত মামি? ভালাইকা তো জামানাই নেই রাহা। সবাই হেসে দিল। এর মধ্যে আব্বু বেরিয়েছেন রুম থেকে। মামা ওনার সাথে হেসে কথা বললেন কিছুক্ষণ। আব্বুও। কিন্তু আমার যাওয়া নিয়ে বলতেই আব্বু কিছুটা গম্ভীর হয়ে গেলেন। একটু চুপ থেকে মাথা নাড়লেন উনি। মানে যেতে বলেছেন আমাকে। তারপর মামাকে সৌজন্যের হাসি উপহার দিয়ে বেরিয়ে গেলেন। মন ভালো হয়ে গেল আমার। হাসি ফুটলো বাকি সবার মুখেও। এর মধ্যে শুদ্ধ ভেজা চুল নাড়তে নাড়তে ড্রয়িং রুমে হাজির। মামা ওনাকে দেখে হেসে বললেন, কেমন আছো বাবা জীবন? শুদ্ধ ভরকে গেছেন কিছুটা। আমি কপাল কুঁচকে তাকালাম। বাবা জীবন? উনি তো বললেন দেখেনি ওনাকে। তাহলে? শুদ্ধ জোর করে হেসে বললেন, আরে আপনি সিফাত ভাইয়ের বড় মামা না? আপনার ছবি দেখেছি সিফাতের ফোনে। মামা কিছুটা থতমত খেয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাকেও তো ছবিতে দেখেছি। তো তুমি শুদ্ধ না? সেজো ভাইজানের ছেলে? শুদ্ধ ভাইয়া দাঁতে দাঁত চেপে ভ্রু নাচিয়ে বললেন, হ্যাঁ আমি শুদ্ধ। এতক্ষণে চিনেছেন? মামা হ্যাঁ, এখনই চিনলাম তোমাকে। এখনই। একটু বলে মামা মেজো মামাকে ডাক লাগিয়ে বললেন, আমাকে একটু ঠান্ডা কিছু খেতে দাও তো, গলা শুকিয়ে গেছে। আর দুপুরের খাওয়াটা খেয়ে রেডি হয়ে নাও সবাই। বেরোতেও তো হবে তাই না? উনি ফ্রেশ হতে চলে গেলেন। আমি সরু চোখে শুদ্ধকে দেখছি। মামা শুদ্ধর সাথে ওভাবে কথা বললেন কেন? শুদ্ধ এক পলক আমার দিকে তাকে হুইস্টলিং করতে করতে পা বাড়াচ্ছিলেন রুমের দিকে। জিনাত আপু তার পথ আগলে দাঁড়িয়ে বলল, হঠাৎ বড় মামা সব কাজ ফেলে দাওয়াত করতে চলে এলো কেন বলতো শুদ্ধ? উনি লাজুক হাসলেন। ঘাটটা চুলকে আমার দিকে তাকিয়ে বললেন, কেন বলতো জিনাত আপু?
এরাম বাদে ওরা সবাই হেসে দিল। হাসির কারণ কিছু না বুঝে পা বাড়ালাম রুমের দিকে। সবার সাথে যাওয়াটা হচ্ছে, আব্বু যেতে বলেছে। আপাতত সেই খুশিতেই মনটা ভরে আছে। লাঞ্চ শেষে রুমে এসে অডিও স্পিকার অন করে দিয়েছি। এটা আমার বরাবরের অভ্যাস। প্যাকিংয়ের সময় গান শুনতে শুনতে প্যাকিং করি। সবাই গানের টিউন শুরু হয়েছে আর আমি ব্যাগটা নামিয়েছি। কেউ একজন গান বন্ধ করে দিল। পেছন ফিরে দেখি জেনাত আপু, তাপসী আপু, সীমা ভাবি দাঁড়িয়ে। মুচকে এসে জেনাত আপু পেছনে 2 হাত দিয়ে এগুতে এগুতে গাইতে লাগলো, ইয়ে লাড়কা হে আল্লাহ ক্যাসা হে দেওয়ানা। তাপসী আপু এসে কপাল চাপড়ে ওর কাঁধে হাত রেখে গাইল, কিতনা মুশকিল হ্যায় তবা ইসকো সমঝানা। এবার ইরাম কোত্থেকে রুমে টপকে গেল, কি ধীরে ধীরে দিল বেকারার হতা হয়। সবগুলো একসাথে বাঁকা হেসে আমার দিকে এগুতে এগুতে গেল, হতে 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 পেয়ার হতা হয়। ওরা ওদের মতোই নাচছে গাইছি। কান না দিয়ে আমি নিজের কাজে মন দিলাম। বিছানায় রাখা জামাগুলো ব্যাগে ভরছি। তাপসী আপু পাশে ঝুঁকে গাইল, হামনে তো ইতনা দেখা। পাশ থেকে জেনাত আপু ওভাবে ঝুঁকে গাইল, হামনে তো ইতনা শেখা। ইরম লাফিয়ে বেডে উঠে শাহরুখ স্টাইলে হাত সরিয়ে গেছে, দিল কা সৌদা হতা হে সৌদা জিন্দগি কা। একটা নামাকে মাঝে দাঁড় করে হাত ধরে গোল করে দাঁড়িয়ে 3 জন একসাথে আবারও এই অন্তরাটাই গাইল। বুকে হাত গেজে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আমি। ওরা শেষ করলে কোমরে হাত রেখে এবার আমিও গাইলাম, মিলতা হ্যায় ক্যাসে কোই হোতা হ্যায় দিওয়ানা। জেনাত আপু আমার সামনের চুলে টান মেরে গাইল, কিতনা মুশকিল হ্যায় তবা ইসকো সমঝানা। আমি মাথায় হাত বোলাচ্ছি। সীমা ভাবি এগিয়ে এসে ওদের দেখে চোখ রাঙালো। তারপর আমার থুতনি উঁচু করে ধরে গিয়ে উঠল, কে ধীরে ধীরে দিল বেকারার হতা হয়। একটুখানি লজ্জা লাগছিল। ঠোঁট কামড়ে মাথাটা চুলকে পিছোতে পিছোতে গেলাম, হতে 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 পেয়ে দরজার বাইরে কারো বুকের সাথে পিঠ ঠেকতেই থেমে গেলাম আমি। সে মানুষটা পেছন থেকেই কানের চুলগুলো সরিয়ে ফিসফিসিয়ে বলল, পেয়ার হতা হয়। সূত্রের গলা শুনে এক দণ্ড দেরি না করে দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আপুরা ভাবি জোরে জোরে হাসছে। আমি এক কোণে দাঁড়িয়ে হাত কসলাচ্ছি। কেমন যেন হাত পা কাঁপছে, হার্টবিট দ্রুত চলছে। ওর প্রশ্ন শুনে লোকটা সবসময় আমাকে এভাবে অস্বস্তিতে ফেলে। কেন করে সে এমন? কি পায় এমন করে সে? গাড়ি ধীরে গতিতে চলেছে গ্রামের সরু রাস্তায়। দুপাশে সোনালি ধান ক্ষেত, পাকা ধান, কোনো কোনো অংশে কাটা শেষ, স্তূপ করে রাখা খড়ের আটি। তার উপর দুপুরের সোনালি রোদ্দুর। মামার কথা মতোই বিকেলের আগে বেরিয়েছি আমরা সবাই। দূর আকাশ গিয়ে এই বিস্তীর্ণ সোনালি মাঠের শেষ সীমানায় নেমেছে। জানালা দিয়ে কখনো ধূপ করে গরম বাতাস, কখনো বা গাছতলায় আসতে শীতল বাতাস চোখে মুখে লাগছে। আমি আর একটু মাথা বাইরের দিকে বাড়িয়ে দিলাম। সামনে ড্রাইভিং সিট থেকে শুদ্ধ বলে উঠলেন, মাথা ভেতরে ঢুকা, ইডিয়েট, লেগে যাবে। রাগ উঠল। গাড়ির ভিতরে তাকালাম আমি। জেনাত আপু, তাপসী আপু, সীমা ভাবি গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। সামনে সিফাত ভাইয়া শব্দ করে হেসে দিয়েছে। ইচ্ছে করলো সোজা সামনে বসা লোকটার মাথার চুলগুলো ছিঁড়ে দিই। ছায়ারঙ্গা শার্টটার কাঁধের অংশ দেখিয়ে দমে গেলাম। চুপচাপই রইলাম আমি। সামনে থেকে সিফাত ভাইয়া বলল, ও এরকমই শুদ্ধ। এই ইঞ্চু বরাবরের মতো আজও হয়ে যাক কম্পিটিশন, কে কয়টা অক্ষত পাতা ছিঁড়তে পারে। খুশিতে চোখ চকচক করে উঠল আমার। শুদ্ধ হেসে বললেন, ভুলে যাও সিফাত ভাইয়া, আজ ওসব হচ্ছে না, ব্যথা পাবে। তাপসী আপু বলল, কে ব্যথা পাবে শুদ্ধ? কে আবার? এই সিফাত ভাইয়াকে নিয়ে এক ফোঁটা মাথা ব্যথা নেই আমার, সেটা সীমাভাবী বুঝে নেবে। চিন্তার কারণটাই আমার বউ। শিয়া খেলবে না ওসব। একে তো বউ বলে সবার সামনে ওইভাবে ডাকছে, আবার খেলতেও মানা করছে। শুনবো না, খেলবই আমি, শক্ত গলায় বললাম। আমি খেলবো সিফাত ভাইয়া, স্টার্ট দ্য গেম। শুদ্ধ ব্রেক কষে গাড়ি থামালেন। পেছনে অন্য গাড়ি থেকে রিফাত ভাইয়া হাঁক ছাড়ল, কি ব্যাপার, গাড়ি থামলো কেন? শুদ্ধ মুখ বের করে বললেন, সংসদের অধিবেশন বসবে, দেরি হবে, চুপচাপ গাড়িতে বসে বসে বাকি সবাইকে ম্যানেজ কর। তারপর পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ জনাবা, কিছু বলছিলেন, বলুন। আমি খেলবো সিফাত ভাইয়ের সাথে, অনুমতি দিচ্ছি না। বাকি সবার দিকে তাকালাম। সবাই যথেষ্ট আগ্রহ নিয়ে বসে কোনো সিরিজ দেখছে যেন। কেউ কিছুই বলবে না এনাকে। নিজেকে সামলে বললাম, অনুমতি চাইনি আপনার, বলছিস? হ্যাঁ হ্যাঁ। উনি মুচকে হেসে সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে বলেন, ইউ মে কন্টিনিউ সিফাত ভাইয়া। কি হলো? কিছু বললো না? রাগ করলো নাকি? এরপর আবার একটা শুকনো ঢোক গেলাম। পাশে তাকাতেই তাপসী আপু আঙ্গুল গলায় টেনে বোঝালো, ফেসেছ? জানে মন, ভয়টা বাড়ল। জোরে শ্বাস নিলাম কয়েকবার। ভয় পাস না ইঞ্চু, কিছুই হবে না, সিফাত ভাইয়া চেঁচিয়ে বলল, লেটস স্টার্ট ইঞ্চু। চলন্ত গাড়ি থেকে অক্ষত পাতা ছেঁড়ার লড়াই। বাইরে বেরোলেই এটা আমরা ভাই বোনেরা সবাই কম বেশি খেলি। একবার তো ইমরোজ ভাইয়ার হাত ডালে বাড়িয়েও লেগেছিল ভালো মতন।
আমি সাবধানে নিজের মতো করে পাতা ছেঁড়া ধান্দায় ছিলাম। গাড়ি থামলো সিফাত ভাইয়ের নানুবাড়ির সামনে। গাড়ি থেকে নেমে পাতা গুনে দেখা গেল আমার 8টা পাতা অক্ষত আর সিফাত ভাইয়ের 6টা। পাতা ছেড়ে বিজয়ী হয়ে বিশ্বজয়ের হাসিটা দিতে ভুললাম না। জেনাত আপু বলল, শুদ্ধর বউ, শি গুড বি দ্য বেস্ট। ইনছু, তা তোর জন্য এক লাইন বলতে চাই। দিল চিজ ক্যা হ্যায়, আপ মেরি জান লিজিয়ে। শুদ্ধর বউ বলে ক্রেডিটটা তো শুদ্ধর কাছেই গেল, কিন্তু ওকে শোনাবো অন্যভাবে। বললাম, এই তারিফ ওয়াক, গা ঘিনঘিন করছে আমার জেনাত আপু। এত বাজে চয়েস তোমার, জানতাম না তো। ও ভ্রুকুচকে তাকিয়ে রইল। সিফাত ভাই দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন নতুন বিয়ে করেছি আর কপাল করে পরিবার পেয়েছি। পরিবারের সবাই মিলে নতুন বউটার সামনে এতটুকু মানসম্মান অবশিষ্ট রাখল না। শুদ্ধ সানগ্লাসটা চোখে দিয়ে এগুতে এগুতে বললেন, আমি কিন্তু কপাল করেই বউটা পেয়েছি। বাদ্রামতে 1 নম্বর, তোমাকেও হার মানিয়ে দিল। সবাই হাসতে লাগলো। একটু রাগ হলো বাদ্রামও বলল বলে, কিন্তু উনি খেলা নিয়ে রাগ করেনি দেখে সেটা ভুলে গেলাম। সবাই মিলে ঢুকলাম নানু বাসায়। নানুমণি, নানু ভাই সহ সবাই এগিয়ে আসলো আমাদের দিকে। সালাম কুশল বিনিময় করে সীমা ভাবিকে নিয়ে পড়ল সবাই। সবগুলো টিনের ঘর, এ বাড়িতে মাঝখানে বিশাল উঠোন। সবাই সীমা ভাবির সাথে কথা বলছিল। নানুমণি আমার দিকে এগিয়ে এসে বলেন, ইনসিয়া, তোর বরটা কই? এতক্ষণ হাসি মুখ থাকলেও এবার হাসি গায়েব আমার। সবাই সবটাই জানে। সিফাত ভাইয়ের মামি সেদিন সীমা ভাবির বাসায় ঘটা সবটাই বলেছেন হয়তো। চুপচাপ মাথা নিচু করে রইলাম। এই তো আমি। শুদ্ধর গলা। পেছনে তাকিয়ে দেখি সে প্যান্টের পকেটে 2 হাত গুজে হেলতে দুলতে আসছে। নানু ভাই বললেন, ও তুমিই সেই। তোমার সাথে ইনসিয়াকে বেঁধে দিয়ে গেছেন বিআই সাহেব। মাশাআল্লাহ, ভালোই করেছেন। বেশ মানাবে তোমাদের দুজনকে। সবাই মিলে আরও অনেক কথাই বলল। আমি মাথা নিচু করেই রইলাম। বলার দেখার শোনার সহ্য শক্তি লোপ পেয়েছে আমার। ওখানে কিছুক্ষণ থেকে হালকা নাস্তা করে সবাই যার যার মতো বেরিয়ে গেল। সিফাত ভাইয়ের সমবয়সী 2টো মামাতো বোন, জুথি আর জুই। একজন 4-এ আর একজন 7-এ পড়ে। আমার আর আপুদের সাথে আগে থেকে বেশ ভাব জুয়ের। সন্ধ্যার পর সবাই উঠোনে শীতল পাটি বিছিয়ে কথা বলছিলাম। উঠোনের এক কোণে লাল বাইট জ্বলছে আর মাঝখানে কপি জ্বালানো। মামিরা সীমা ভাবিকে নিয়েই পড়েছে। ঈশান ভাই বলল, শুনলাম আজ নাকি ইমরোজের ঘরে তল্লাশি হয়েছিল। ইমরোজ ভাইয়ের হেঁচকে উঠে গেল। অবাক চোখে তাকালো সবার দিকে। বড় মা ওর ফেরার আগেই ঘর গুছিয়ে দিয়েছিল বলে বেচারা টের পায়নি হয়তো। কোনো মতে হেঁচকে থামিয়ে বলল, আমার ঘরে কে ঢুকেছিল? তাপসী আপু চোখ রাঙিয়ে বলল, আমরা সবাই। এইটা বল, কোন মেয়েকে ফাঁসিয়েছিস তুই ইমরোজ? ভাইয়া শুকনো ঢোকিল। আমতা আমতা করে বলল, এসব কি বলছিস তুই আপু? আমি মেয়ে ফাঁসাবো? তোর ভাইকে এ চিনলি? সেটাই তো আমিও বললাম তাপসী আপুকে, ইমরাজ ওমন ছেলে না। চিরকুটে তো লেখা ছিল মেয়েটাই ভালোবাসে ইমরোজকে। জেনাত আপুর বলা শেষে তামিম ভাইয়া বলল, এই ইমরোজ তো আমার চেয়েও ফার্স্ট বেরোলো। তাপসী আপু, আমি কিন্তু ওর বড়। যতই গপ বেরোক, আব্বু আমাকে কিন্তু আমার আগে বিয়ে দিতে বলবি। ইমরোজ ভাইয়া কপালে হাত দিয়ে বসে রইল। আমি পাশে পড়ে থাকা পাটকাঠি উঁচিয়ে ওর দিকে তাক করে বললাম, এবার বলো কে সে? কেউ নাই বোন, সত্যি কেউ নাই। বললেই হলো? বিশ্বাস করো তোমরা, কেউ নাই, কেউ নাই সত্যি। ঈশান ভাইয়া বলল, তাহলে এত সুন্দর লেটার লেখার আইডিয়া কোত্থেকে টপকালো? একজনেরটা দেখে কপি করেছি, পরে দেখি এমন হাসি পাইছে যে জানালা দিয়ে ফেলে দিছি। নইলে ওটা জানালার বাইরে যাবে কেন? রিফাত ভাইয়া চিন্তার ভাব ধরে বলল, ঠিকই তো, ওটা বাইরে কেন যাবে? সিফাত ভাইয়া বলল, কারটা কপি করছিলি? শুদ্ধ। ইমরোজ ভাইয়ের কাছে শুদ্ধর নাম শুনে বরাবরের মতো গুটিয়ে গেলাম। লোকটা আশেপাশে নেই, গেছি কোথাও। ওরা সবাই ও বলে আমার দিকে তাকালো। আরও চোখে এদিক ওদিক তাকাতে দেখি উঠোনের এক কোণে একটা ঘরের বারান্দার লাল লাইটার কাছে সেই মুখ। বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বুকে 2 হাত গুজিয়ে এদিকেই তাকে। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিলাম আমি। সাথে সাথে ওই লাইটটা বন্ধ হয়ে গেল। যদিও চাঁদনি রাত আর উঠোনে কুপির আবছা আলো আর ঘরগুলোর ভেতরের আলোটা আছে, তবুও সবাই আড্ডা ছেড়ে এদিক ওদিক তাকাতে লাগলো। শুদ্ধ ফোনের টর্চ জ্বালিয়ে বলে উঠলেন, আমি দেখছি। মামিদের সাথে সবাই আবার সীমা ভাবিকে নিয়ে মেতেছে। শুদ্ধ বোর্ডের দিকে এগুলেন। তার দিকে তাকিয়ে রয়েছি আমি। উনি সুইচ বোর্ডের কাছে গিয়ে ওতে হাত লাগাতেই শব্দ করে কাঁপতে লাগলেন। আর্তনাদ শুনে এক চুটে গিয়ে হাত জড়িয়ে ধরলাম তাকে ধরে টানাটানি করছি বোর্ড থেকে ছাড়ানোর জন্য। উনি ওভাবেই কাঁপছেন। চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমার মুহূর্তেই। চেঁচিয়ে উঠলাম, শুদ্ধ, কি হয়েছে? কি হলো? কষ্ট হচ্ছে আপনার? কি হলো আপনার? এটা? উনি বোর্ড ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালেন। কপাল কুঁচকে তাকিয়ে আমি তার দিকে। পেছনে সবাই শব্দ করে হেসে দিল। শুধু এক আঙ্গুল দিয়ে আমার গালে লেগে থাকা পানি মুছে দিয়ে পিছিয়ে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসতে লাগলেন।
জ্যোতি বলে উঠল, মানবদেহ তড়িৎ প্রবাহী। আমাদের বইয়ে তো এটাই দেওয়া। শুদ্ধ ভাইয়ের শখ লাগলো, তোমার কিছু হলো না কেন? পাথর হয়ে গেলাম আমি। সবাই আরও জোরে হাসছে। শুদ্ধ শব্দহীন হেসে আমার দিকে তাকিয়ে বললেন, ওর মাথায় গোবর পোড়া তাই। প্রচণ্ড রাগ উঠল। তার পরপরই নিজের বোকামোর কথা ভেবে চোখ বন্ধ করে জিভ কাটলাম। কি করে এই কাজটা করলাম আমি? শুদ্ধ ফিসফিসিয়ে বললেন, জানতাম গাড়ি থেকে পাতা ছেঁড়ার অভ্যেস আছে তোর, সমস্যা হতো না তোর কোনো। কিন্তু কি বলতো, যাকে ভালোবাসি তাকে নিয়ে এক বিন্দু রিস্ক নিতে পারবো না, তাই তখন মানা করেছিলাম তোকে আমার এই রিস্কি কাজে হাত লাগানো। সর্বোপরি আমি তোর কাছে ঠিক কি এই কথাটা তোকে বোঝানো দরকার ছিল, তাই এই অ্যাক্টিংটা আর কি। তোর বোকামো তোকে বলে দিয়েছে আমার কিছু হলে তোর সবটা উলটপালট হয়ে যায়, আর তোর ওই চোখের জল আমাকে বলে দিয়েছে ইউ আর মাইন। উনি চলে গেলেন। জিনাত আপু হাসতে হাসতে এসে আমার কাঁধে হাত রাখল। বিস্ময়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে অজান্তে বলে উঠলাম, এই লোকটা পাগল। জিনাত আপু আরও শক্ত করে আমার কাঁধ ধরে বলল, সেটা তোর জন্য, তোর ভালোবাসার জন্য। আর তোরও সেই ভালোবাসার পাগলামিতে গা ভাসানো উচিত। ইঞ্চু এক পলক তাকালাম ওর দিকে। এর মধ্যে নানুমণি সবাইকে ডাক লাগালো রাতের খাবারের জন্য। কেউ কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খাবার ঘরে চললাম। রাতের খাবার শেষে বিছানায় হাঁটু জড়িয়ে বসেছিলাম। রুমে তাপসী আপু তাইবকে খাওয়াচ্ছি, জুই পাশেই বসে। আজ প্রথমবার নিবৃত্তে পদ্মাপাড়ে শুদ্ধর সাথে সেই সন্ধ্যার কথা, সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ছে আমার। হঠাৎই জুই আমার কানে কানে বলে উঠল, ইনসি আপু ন্যাড়া পুড়িয়ে মটরশুঁটি খেতে যাবে? আমি ওর দিকে তাকালাম। ও ইশারায় উত্তর চাইল। খুশি হয়ে লাফিয়ে উঠলাম। গুটি গুটি পায়ে মামিদের ঘরে এসে সবার সাথে বসে থাকা জিনাত আপুকে বললাম কথাটা। ও ভ্রুকুচকে তাকালো। তারপর পাশে জুইকে দেখে বুঝলো ওই বলেছে। ওই মাথা নাড়ালো। এখন কথা হলো কে যাবে, কিভাবে যাবে। ধানের ন্যাড়া পোড়াতে মাঠে যেতে হবে, আর মজা করার জন্য মটরশুঁটিটা অন্যের ক্ষেত থেকে চুরি করা হবে। সীমাভাবিকে নেওয়া যাবে না, ও হলো মধ্যমণি। আর তাপসী আপু তাইবকে নিয়ে আছে, তাই লুকিয়ে চুরে এটা ওটা বলে অজুহাত দিয়ে আমি, জুই আর জিনাত আপুই উঠে আসলাম। এর আগেও এসে এই কাজ করেছি আমরা। ফোনে টর্চ জ্বালিয়ে মাঠের মাঝখানে সমানে ধানের ন্যাড়া গোছাচ্ছি। পূর্ণ চাঁদের আলোটাও আছে। জড়ো করা শেষে 3 জন গেলাম মটরশুঁটি খেতে। ওগুলো তুলে এনে পুড়িয়ে ওই আগুনের পাশে বসে খেতে খেতে মজা করছি। হঠাৎই কারো ছায়া চোখে পড়ল আমার। হাত দিয়ে ধাক্কা মেরে ইশারায় দেখালাম জিনাত আপুকে। চোখ বড় বড় করে ওর মুখের দিকে তাকালাম। মানে এখন দৌড় লাগাতে হবে। ওরা দুজনে উঠে দৌড় লাগিয়েছে। আমি পড়ে থাকা কিছু মটরশুঁটি মুঠো করে দৌড় লাগাতে যাব, কেউ একজন হাত ধরে আটকে দিল আমাকে। হলদেটের দাঁতগুলো বের করে পেছন থেকে এক লোক হাতটা ধরে রেখেছে। কপাল কুঁচকে এলো আমার। এই চাঁদের আলোটা না থাকলে উড়ন্ত হলুদ দাঁত দেখে নির্ঘাত জ্ঞান হারাতাম আমি আজ। এক পলক সামনে তাকিয়ে দেখি জিনাত আপু আর জুই আপু প্রায় বাড়ি পৌঁছে গেছে। লোকটা ওভাবে দাঁত কেলিয়ে বলল, কি গো এত রাতে আমাকে খেতে কি করো? ঘুরতে এসেছিলাম। আহা, রাত বিরাতে খেতে ঘুরবা কেন? তার চেয়ে চলো আমার ঘরটা দেখে এসো। চলো। লোকটা হাত টানতে লাগলো আমার। চেঁচালে নানুবাড়ির লোকজন জড়ো হতে 2 মিনিটও লাগবে না। অতটাও দূরে আসেনি, কিন্তু বিষয়টা বাজে দেখাবে। মোবাইলের টর্চ জ্বালানো। দেখলাম আরেক হাতে একটা কাচের বোতল। যা বোঝা যাচ্ছে নেশা করতে করতে বাড়ি ফিরছি। একটা জোরে শ্বাস নিলাম। আল্লাহ মাফ করো বলে 7 পাঁচ না ভেবে নাক বরাবর ঘুষি লাগিয়ে দিলাম লোকটার। ও বেচারা মুখ থুবড়ে মাটিতে পড়লো একদম। আমি সোজা দৌড় লাগালাম। 4 পাও এগোইনি, আবারও কেউ হাত ধরে ফেললো আমার। আরেকটা খুশির জন্য তৈরি হয়ে পেছনে ফিরতে চোখ কপালে আমার। শুদ্ধ, হ্যাঁ এটা শুদ্ধই। উনি এক টানে আমাকে নিজের কাছে টেনে নিলেন। কোমরটা 2 হাতে সর্বশক্তিতে চেপে ধরেছেন যেন। ব্যথায় শব্দ করে উঠলাম। শুদ্ধ দাঁতের দাঁত চেপে বললেন, তোকে ফ্রিডম দিয়েছি এই কারণে? মামাকে বলে ছোটো কাকুকে রাজি করিয়ে এখানে এনেছি এই কারণে? সব রকম বাচ্চা মেনে নিচ্ছি এই কারণে? আমি কাছে থাকলে তোর সবার সাথে কথা বলতে আনেজি লাগে বলে দূরে দূরে থেকে নিজেকে জ্বালাচ্ছি এই কারণে? আমি আরও দেরিতে আসলে কি হতো? এই একটা ঘুষি দিয়ে নিজেকে বাঁচাতে পারতি? বল সিয়া, উত্তর দে। রাগ উঠল। ফিল্মের হিরোদের মতো ঠিক সময়ে এন্ট্রিটা নিতে না পারলেও ডায়লগগুলো ঠিকই ঝেড়ে যাচ্ছে। শুদ্ধ আমার কোমর ছেড়ে 2 গাল ধরে ব্যস্তভাবে বললেন, সবসময় আমাকে চিন্তায় ফেলতে ভালো লাগে তোর? আমাকে ছেড়ে দিলেন উনি। পেছন ফিরে মাটিতে পড়ে থাকা ওই লোকটার হাত মোচড় দিয়ে ধরে চেঁচিয়ে বললেন, শালা তোর মাতলামো আজ বার করে দেব আমি ভরকে গেলাম। তাড়াতাড়ি লোকটাকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম। ও লোকটা এমনিতেও টলছে। ছেড়ে দিন ওনাকে। শুদ্ধ এর হুঁশ নেই এখন। আমিও লাগিয়েছি একটা। আর কিছু করবেন না প্লিজ, ছেড়ে দিন।
শুদ্ধ রং বেরঙের শার্টটার কলার ধরে কয়েকটা চড় লাগালেন লোকটাকে। সে লোক টাল সামলাতে না পেরে পিছিয়ে গেছে অনেকটা, তবে ছাড়া পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। গাল ধরে আমাদের দিক তাকিয়েই লুঙ্গিটা একটু উঁচিয়ে দৌড় লাগালো। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস বেরোলো ভেতর থেকে। শুদ্ধর দিকে তাকাতেই তার চাহনি দেখে একটা শুকনো ঢোক গিললাম। পেছনে না ফিরে রোবটের মতো পা চালিয়ে বাড়িতে এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। পাশে চাদর উঁচিয়ে জেনাতাপও বলল, এত দেরি করলি কেন তুই? আমাকে অমন বিপদে ফেলে দৌড় লাগানোর সময় একবারও এই মাসুম চেহারাটা মনে পড়ল না তোমাদের আপু? কি করব বল? শুদ্ধ বলেছিল পিছন ফিরে না তাকালে নাকি বিরিয়ানি ট্রিট দেবে, তাই লাফিয়ে উঠে বসে বললাম, মানে শুদ্ধ ফোন করেছিল, বলল তোমাদের খাওয়া শেষে গিয়ে শিয়ার সাথে প্রেম করব। জুইকে নিয়ে এক পলক পিছনে না ফিরে দৌড় লাগিও। মাথার উপর চাদর টেনে শুয়ে পড়লাম। এই তো পাগল হওয়ার পূর্ব লক্ষণগুলো আমার পরিবারের মধ্যে দেখা দিতে শুরু করেছে। নইলে অত রাতে ওইভাবে সত্যি সত্যি ফেলে আসলো এক পলক পিছন না ফিরে? শুদ্ধ বলেছেন বলে। ঘুম ভেঙেছে দেরিতে, বেলা অনেকটাই গড়িয়েছে। সকালের খাবার খেতেই দুপুর প্রায়। দ্বিগুণ হলে নির্ঘাত পুরো বাসার ফ্লোর মোছাতো আজ। নানুবাড়ির সামনের মাঠটায় ছোট ছোট ছেলেমেয়েরা ঘুরে ওড়াচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। হুট করে আমারও ইচ্ছে হলো ওড়ানোর। যেমন ভাবা তেমন কাজ। এগিয়ে গিয়ে একটা বাচ্চাকে বললাম, তোমার নাম কি? ফটিক। সোজা সাপটা জবাব। আমি মুখে আর একটু মধু মিশিয়ে বললাম, বাহ কি সুন্দর নাম, ফটিক। কোন ক্লাসে তুমি? ম্যাডাম তো কিছু ক্লাস 2তে তুলে দিব এবার। বাহ বড় হয়ে গেছো, ক্লাস 2? ও নিজের মতো ব্যস্ত। তাকাই নিয়ে আমার দিক। একটু শ্বাস নিয়ে বললাম, ফটিক, আমাকে তোমার ঘুড়ির সুতো ছাড়তে দেবে? তুমি ওরাও, আমি শুধু সুতো ছাড়বো। ও এতক্ষণে তাকালো আমার দিকে, আপাদমস্তক দেখলো আমাকে, কি জানি কি পরখ করে কপাল কুঁচকে বলল, তুমি পারবা? হ্যাঁ ঠিক পারবো। কেন পারবো না? দাও না। তোমারে দেই, এরপর আমার নাটাইটা কাইটা যাক, তাই না? দিমু না, হরো এখান থেকে। এইভাবে বলল, মনটা খারাপ হয়ে গেল। একটু ভেবে আদুরে গলায় বললাম, আমাকে সুতো ছাড়তে দিলে তোমাকে চকলেট দেব। ও তাকালো আমার দিকে, আবারও মনোযোগ ঘুরে ওড়ানোতে দিয়ে বিরক্তি নিয়ে বলল, যদি বরফি মালাই খাও তাইলে দিবার পারি। লাফিয়ে উঠে সুতোর গোছাটা এক প্রকার ছিনিয়ে নিয়ে বললাম, আরে মালাইকালে সব খাওয়াবো, এটা আগে দাও তো। আমি সুতো ছাড়ছি, ও ঘুরে ওড়াচ্ছে। হাতে গোনা 10 সেকেন্ড পরে ঘুড়িটা পড়ে গেল। আমি দম মেরে সুতোটার দিকে তাকালাম। পাশে ছেলেটা কোমরে হাত দিয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন খেয়ে নেবে আমাকে। কাচুমাচু করে তাকালাম ওর দিকে। ও চেঁচিয়ে বলল, এখন কি হইব? দেখো ফটিক, আমি তোমাকে। ওই ফটিক, তোর নাটাই আমার নাটাই দিয়া কাটছি, এই ভাইজানে কাইটা দিছি। দুজনে পাশে তাকালাম। আরেকটা বাচ্চা ঘুরিয়ে নিয়ে এসেছে, আর ভাইজান সম্বোধনে যাকে ডাকছে সে আর কেউ নয়, শুদ্ধ। উনি কখন এসেছেন আর এসেই বেছে বেছে আমার ধরা ঘুড়িটা কেটে দিলেন। গট গট করে এগিয়ে গিয়ে বললাম, আপনি আমার ঘুড়িটা কেটে দিলেন? উনি সুতো টানতে টানতে বললেন, তোর ঘুড়ি, অন্য জিনিসকে নিজের জিনিস বলতে লজ্জা করে না? ওটা সুতো, আমি ছাড়ছিলাম। সো হোয়াট? আর তাছাড়াও দেখে শুনে ইচ্ছে করে তো আর কাটিনি, ইচ্ছে করেই কেটেছেন। উনি ভাবলেশীন। রাগ উঠল প্রচণ্ড। এগিয়ে গিয়ে তার সামনে থেকে সুতো টেনে এনে দাঁত দিয়ে কেটে দিলাম ওটা। শুদ্ধ আটকে গেছেন যেন। স্লো মোশনে যে না আমার দিকে তাকালেন, হুঁশ আসলো আমার। এর হাতের মধ্যে থেকেই এর হাতে থাকা সুতো কেটে দিলাম। ভাগ ইনসু ভাগ। পিছন ফিরে দৌড় লাগাতেই ধপাস। সরু আলু পট্টার পাশে জমে থাকা পানিতে হওয়া কাদায় গিয়ে পড়েছি একদম। সারা গায়ে কাদায় জড়াজড়ি। বাচ্চাগুলো সহ শুদ্ধ হো হো করে হাসতে লাগলেন। ফটিক বলে উঠল, আল্লাহ বিচার করছে, দুইজনের নাটাই কাইটা দিছ না, ঠিক হয়েছে এবার। শুদ্ধ পেট ধরে জোরে জোরে হাসছেন। এই লোকটা কি আমার এই অবস্থায় হাসি পাচ্ছে তার? রাগ সপ্তম আসমানে চড়তেই হাতের মুঠোতে থাকা সবটুকু কাদা ছুঁড়ে মারলাম তার দিকে। থমকে গেল চারপাশ। শুদ্ধ নির্বাক। বাঁকা হয়ে দাঁড়িয়ে নিজের বুকের দিকটায় লেগে থাকা কাদার দিকে তাকিয়ে উনি। আমি নিজেও হতভম্ব হয়ে গেছি এই ঘটনায়। উনি কাঁদো কাঁদো গলা বলেন, এটা কি হলো? গলার আওয়াজ শুনে বুঝলাম সে ইমোশনালি শকে আছে। এখন আমাকে কিছু বলবে না, চুপচাপ উঠে দাঁড়ালাম। এবার একদৌড় লাগাবই আর বাড়ি যাবই, কিন্তু তার আগেই উনি হাত ধরে ফেললেন আমার। বললেন, এই শার্ট এখন ধুয়ে দিবি তুই। কি এখনই এই শার্ট ধুয়ে দিবি? আমি কেন? কাদা কে ছুঁড়েছে? এখনই কেন? কাদা কখন ছুঁড়েছিস? কোথায় ধুব? হ্যাঁ চুপ, পুকুরে ধুবি, চল। পারবো না, ক্ষমা করে দিন। পারবি না মানে? এটুক বলে শার্ট খুলতে যাচ্ছিলেন উনি। আমার চোখ কপালে। একটু দূরে কয়েকটা অল্প বয়সের মেয়ে ধানের কাজ করছে আর আরও চোখে তাকাচ্ছিল আমাদের দিকে। আমি দেখেছি। তাড়াতাড়ি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, খুলবেন না প্লিজ। কেন? আমাকে সমেত ধুয়ে দিবি? দেখুন, শার্ট এখন খুলে আমি কিন্তু ধুয়ে দেব না। চলুন পুকুর ঘাটে, দিচ্ছি ধুয়ে।
শুদ্ধ এক পলক আমার দিকে তাকিয়ে আশেপাশে তাকালেন, তারপর ঠোঁট টিপে হেসে বললেন, চল, খুললাম না এখানে শার্ট, জলদি চল এবার। ফুসতে ফুসতে পুকুর পাড়ে আসলাম। না, এদিকটায় কেউ নেই। শুদ্ধ তার শার্ট খুলে মুখে ছুঁড়ে মারলেন একদম আমার পাশের খুঁটো বাঁধা দড়িতে রাখা গামছা চোখে পড়ল। ওটা নিয়ে নিজ দিক তাকিয়ে আমি এবার ছুঁড়ে মারলাম তার গায়ে। সিঁড়ি বাঁধানো ঘাটে নেমে ধুয়ে দিলাম শার্টটা। তাকায়নি তার দিক। শার্ট দড়িতে মেলে দিয়ে আরও চোখে তাকালাম একবার। উনি ভদ্র ছেলের মতো গামছাটা গায়ে জড়িয়ে তাড়াতাড়ি চোখ সরিয়ে বাড়িতে চলে আসলাম। কাদামাখা গা দেখে বলা সবার এত এত কথা কিভাবে ইগনোর করেছি তা আমিই জানি। বিকেলের দিকে জুই জ্যোতির সাথে বাড়ির নিচ দিকটায় গাছে বাঁধা দোলনায় এসে বসলাম। সবাই নাড়ু খেতে খেতে উঠোনে কথা বলছিল। কাল সকালে চলে যাব সবাই। এইভাবে আরেকটু সময় প্রকৃতির সাথেই কাটানোটাই ভালো মনে হলো। সন্ধ্যা নামেনি এখনও, তবে পাখির দল নেড়ে ফিরতে শুরু করেছে। দেখলাম ভাইয়া, মামা, কাকু সবাই কোথাও বেরোচ্ছেন। শুদ্ধও যাচ্ছেন ওদের সাথে। খয়েরি রঙের একটা টি শার্ট পরেছেন শুদ্ধ, চোখে সানগ্লাস, হাতের ঘড়িটা দূর থেকে জলজল করছে তার। ফর্সা হাতটা ওই খয়েরি রঙের মাঝে ফুটে উঠেছে। উনি মোবাইলে ব্যস্ত। বড় মামা চেঁচিয়ে বললেন, গঞ্জের হাটে চললাম সবাইকে নিয়ে। সন্ধে নামলেই বাড়ির ভিতরে ঢুকে যেও ইনসিয়া। গঞ্জের হাট? এই রাস্তা দিয়ে গেলে হাজারটা মেয়ে পড়বে রাস্তায়, চোখ দিয়ে গিলে খাবে লোকটাকে। সকালের মতোই যদি কথা বলতে এগোয়, শুদ্ধ তো মানা করবই না। এ কথা সে কথায় যদি না, যেতে হবে না কোনো গঞ্জে-টঞ্জের হাটে। এই লোকটাকে সবার নজর থেকে বাঁচাতেই তোর চুলগুলো পেকে যাবে ইনসু, দেখিস। রাগ নিয়ে দোলনা ঠেকিয়ে পা ধরে চেঁচিয়ে উঠলাম, আহ আমার পা। সুতোসহ বাকি সবাই ছুটিয়ে এলো এক প্রকার। জুই ব্যস্তভাবে বলল, কি হয়েছে পায়ে? তামিম ভাইয়া বলল, কি হলো তোর ইনসু? ওই দোলনায় দোল খেতে গিয়ে হোঁচট লেগেছে। দুদণ্ডও যদি চুপচাপ থাকতে পারিস তুই। জুই, একটু ঠান্ডা পানি নিয়ে আসো তো। এটুক বলে শুদ্ধ মাটিতে হাঁটু গেড়ে বসে আমার পায়ের দিকে হাত বাড়াচ্ছিলেন। হুড়মুড়িয়ে পা গুটিয়ে নিলাম আমি। বললাম, আপনাকে ভাবতে হবে না, আপনার তো গঞ্জের হাটে যাওয়া বেশি জরুরি, চলে যান। উনি ভ্রুকুচকে তাকালেন, আবারও পায়ের দিকে তাকিয়ে বললেন, না, আমার তুই বেশি জরুরি। দেখি কোথায় লেগেছে। লজ্জা করছিল সবার সামনে এইভাবে বলায়। চোখ নামিয়ে রেখে পা ধরে রেখে বললাম, এখানে একটু লেগে ঠিক হয়ে যাবে। শুদ্ধ এক পলক আমার দিকে, এক পলক পায়ের দিকে উঁকে দিলেন। তারপর উঠে দাঁড়িয়ে আবারও সানগ্লাস চোখে দিয়ে বললেন, চলুন মামা, আপনাদের সাথেই যাব আমি। বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম। এ বলল, আমিই জরুরি, এখন চলে যাবে? ঈশান ভাইয়া ঠোঁট টিপে হেসে বলল, না শালাবাবু, তুমি থাকো, তোমার গিয়ে কাজ নেই। ইনসি আর পায়ে লেগেছে, তোমরা এগো, পায়ের ব্যথা ঠিক করে আসছি আমি। সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করে মুচকি হাসতে হাসতে চলে গেল। হতভম্ব হয়ে বসে আমি। হচ্ছেটা কি? হবেই বাকি। ওরা একটু দূরে যেতেই শুদ্ধ বলেন, ইচ্ছা করে না আমাকে চোখের আড়াল করতে? মামা মানে? নাকি ইচ্ছে করে না আমাকে বাকি মেয়েদের চোখের সামনে ফেলতে? দেখুন তো তেমন। আহ, শব্দটা করলি ডান পা ধরে। এখানে আসতেই ব্যথাটা বাঁ পায়ে ট্রান্সফার হয়ে গেল কি করে? আমি আটকে গেলাম। পলকহীন চোখে শুদ্ধর দিকে তাকালাম। উনি বাঁকা হাসি দিতে আবারও চোখ নামে জিভ কাটলাম। ধরা পড়ে গেছি। ই আল্লাহ, মই ফেলো, উঠে আসি আমি। শুদ্ধ আবারও হাঁটু গিরে বসে কানে গোজা চুল একবার ছেড়ে দিলেন, আবারও তা কানে গুজে দিলেন। কেঁপে উঠলাম আমি। উনি ফিসফিসিয়ে বললেন, আমাকে নিয়ে ইনসিকিউর হতে হবে না ম্যাডাম, আমি আপনারই। এটুক বলে উনি উঠে দাঁড়ালেন। চোখ তুলে তাকিয়ে দেখি পকেট থেকে মাস্ক বের করলেন শুদ্ধ। বাঁকা হেসে মাস্কটা পরে চলে গেলেন উনি। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি। সে আমারই। এই দুটো শব্দে যথেষ্ট ছিল। হাসি ফুটল ঠোঁটের কোণে।